আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ। আমি যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠি, ইয়ার ফাইনালে আমার হায়েস্ট মার্ক ছিল হচ্ছে 55, অনলি 55। সো এই 55 থেকে এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আসার যেই জার্নিটা, ইট ওয়াজ ওয়াল স্টার্ট, মানে সব কিছুই শুরু হয়েছিল হইতেছে আমার সেকেন্ড ইয়ার থেকে, স্টার্টেড ফ্রম মাই সেকেন্ড ইয়ার। এবং এই সেকেন্ড ইয়ারে উঠে আমি প্রথম যেদিন আসলে বইটা নিয়ে বসলাম, তখন আমি বুঝলাম যে আমি আসলে এতদিনে সেটই হইতে পারে নাই। আমি অনেক কিছু চিন্তা করছিলাম যে ফার্স্ট ইয়ারে আমি অন্তত ফার্স্ট পেপারটা শেষ করব, প্রথম প্রথম তো ভাবছিলাম সিলেবাসে শেষ করে দিব, বাট সেটা হয় নাই, পসিবল না। অন্তত ফার্স্ট পেপারগুলো শেষ করার কথা ছিল, বাট আমার সেটাও হয় নাই। এবং নট অনলি দ্যাট, আমি আসলে যা পড়ছি সবই ভুলে গেছি, আমি সেটই হই নাই। একটা বছর সময় চলে গেল, আমি আসলে কিছুই করি নাই আলটিমেটলি। আমার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, আমার একাডেমিক পারফরমেন্স সেরকম ভালো না, আমার নাম্বার আসতেছে না, আমি সবকিছু ভুলে যাইতেছি বিগত পড়াশোনা। ইভেন অ্যাডমিশন নিয়ে আমি আসলে কি চিন্তা করছি সেটা নিয়েও আমি বেশি অবভিয়াস না। সো যাদের যাদের আমার মতো এরকম অবস্থা, ভিডিওটা তোমাদের জন্যই। আমার এই সেকেন্ড ইয়ারের যে কামব্যাকটা ছিল, জাস্ট 55 মার্ক থেকে পরবর্তীতে টেস্ট পরীক্ষায় একটা ভালো মার্ক সিকিউর করছিলাম আলহামদুলিল্লাহ। এবং সেকেন্ড আমার টেস্ট পরীক্ষায় থার্ড পজিশন আসছিল কলেজের মধ্যে। তো সব মিলায় সবকিছুই শুরু হয়েছিল হচ্ছে আমার কিছু ডিসিশন থেকে। আমি 5টা মেইন ডিসিশন নিয়েছিলাম একদম সেকেন্ড ইয়ারে উঠেই, কারণ ফার্স্ট ইয়ারে আমি অলরেডি রিয়ালিটি চেক খাইয়ে ফেলছি। তো আমি সব বাস্তবতা দেখে ফেলছি যে আমি আসলে কি করতে পারি কিংবা কি হইতেছে আমার সাথে। আলটিমেটলি সিস্টেম এমনভাবে ক্রিয়েট হয়েছে যে সিস্টেম আমাকে উঠতে দিতেছে না। সো আমাকেই আমার একাডেমিক লাইফ ঠিক করতে হবে, আমাকেই পরীক্ষায় নাম্বার বেশি পাইতে হবে, আমাকেই সব কিছু করতে হবে। এবং ইট ওয়াজ অল অ্যালন। তুমি একলা, আমিও একলা ছিলাম। মেইন কথায় আসো, আমি তোমার কিছু 5টা টিপস দিই। 1 নাম্বার, ফার্স্ট ইয়ারে আমরা সবাই কলেজ যাই, আমাদের সময়ও কলেজ কড়াকড়ি ছিল, যদিও আমি সরকারি কলেজ, তবে ওই সময় কড়াকড়ি ছিল। এখন বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম ইজ এ টোটালি টাইপ অফ শিট, তাই না? একটা শিট আর কিছুই না। সো হাতে গোনা কয়েকটা কলেজ বাদে, ঢাকা শহর বা বিভাগীয় শহর বাদে, ম্যাক্সিমাম অ্যারাউন্ড 90% কলেজই বললাম একদম একটা শিট। এখানে পড়ে তোমার কিছুই হবে না, এখানে ক্লাস করেও তোমার কিছু হবে না। দে জাস্ট ওয়ান্ট টু রেজিস্ট ইউ, আর কিচ্ছু না। বাংলাদেশের কলেজ সিস্টেমটা এভাবেই বানানো হয়েছে যে তুমি যেন ভালোভাবে পড়তে না পারো, পড়ার সময় তুমি না পাও, এবং শুধু তাই না, তুমি যেন অ্যাডমিশনে তুমি মারাটা খাও, সেরকম একটা প্ল্যানিং করে কলেজ সিস্টেমটা বানানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমার তখন মনে প্রশ্ন আসলো, আরে যেই টিচাররা কলেজে ক্লাস নিচ্ছে সেই টিচারদের কাছে আবার আমার টিউশন করা লাগতেছে কেন? তাহলে কলেজ যদি হয়ে যেত, টিউশন করানো বন্ধ করে দেখ টিচাররা। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই তো সত্যি। সো আমি দেখলাম যে না, আমার যত কোনো সমস্যা হোক না কেন, আমার কলেজ ভাই বাদ দিতে হবে। সো আমার সেকেন্ড ইয়ারে একটা মানে বড় সড়ো বোল্ড ডিসিশনের মধ্যে একটা, সেটা হচ্ছে আমি কলেজ বাদ দিয়েছিলাম। কারণ কি, আমার বিগত পড়ার গ্যাপ ছিল, আমার বিগত পড়ার রিভিশন দিতে হবে, এবং আমি সেকেন্ড ইয়ারের যে প্রেশারটা, কিংবা তোমরা যে প্রেশারের মধ্যে যাবা আর কিছুদিনের মধ্যে, বা অলরেডি ঢুকে গেছো, তুমি এই প্রেশারটা নিতে পারবা না। তোমার এনাফ টাইম লাগবে নিজে পড়ার জন্য। একটু পরে আমি সেটা বুঝাইতেছি। সো যাদের কলেজ বাদ দেওয়ার বা গ্যাপ দেওয়ার সুযোগ আছে, তারা অবশ্যই কলেজ বাদ দাও, কলেজ গ্যাপ দাও। কলেজ তোমাকে কোনোদিন এইচএসসিতে ভালো করাবে না, কলেজ তোমাকে কোনোদিন ভালো ভার্সিটিতে চান্স পাইতে বিন্দুমাত্র সাহায্য করবে না। 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার ডিসিশন। 2 নাম্বার ডিসিশন হচ্ছে টিউশন। আমি দেখলাম আমি 7টা টিউশন করতেছি। টিউশন মানে বাইরে যায়, তখন 2018 সালের কথা আমি বলতেছি। আজ থেকে তুমি চিন্তা করো 6-7 বছর আগের কথা, 7-8 বছর আগের কথা। তখন আসলে অনলাইনের কোনো জগৎ ছিল না আমাদের কাছে। তো টিউশন বাইরের যে কলেজ টিচাররা ছিল তাদের বাসায় যায় আমরা করতাম কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এটসেট্রা এটসেট্রা। তো আমি তখন টিউশন অনেক কিছু চেঞ্জ করছি। আমি দেখলাম যে তোমারও এখনো টিউশন চেঞ্জ করার প্রয়োজন। তুমি খেয়াল করো, তুমি একটা টিউশনের কাছে, টিচারের কাছে যাই পড়তেছো, টিউশনের বেলায় টিচার খুবই মারাত্মক একটা ফ্যাক্টর। যত ভালো টিচার তত ভালো আউটপুট তুমি পাবা। আমি দেখতেছি যে ম্যাক্সিমাম, আমি তখন ফার্স্ট ইয়ার যে টিচার এর কাছে পড়তাম, তখন দেখতাম যে আসলে তারা গদ বাঁধা পড়ায় যেতেছে। এখন তো তোমার অনেক সিকিউ এমসিকিউ সলভ হোক, তখন কোনো সিকিউ এমসিকিউ কিচ্ছু সলভ হচ্ছে না, জাস্ট নর্মালি পড়ায় দিতেছে। স্পেশালি কেমিস্ট্রি আমার মাথার উপর দিয়ে যেতেছে, কি করতেছে না করতেছে। ভাই আমার তো পরীক্ষায় পারতে হবে, বেসিক দিয়ে আমি ঘোড়ার ডিম করবো, ঘাস কাটবো? সো আমি কেমিস্ট্রি টিচার বদলাইলাম, আমি ফিজিক্স টিচার বদলাইলাম, সো আমি ইংলিশ টিচার বদলাইলাম। দ্যাটস
দ্য থিং আই হ্যাড ডান। মানে এই যে টিউশনের যেই সিন্ডিকেটটা চলে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জায়গায়, আমি সেই জিনিসটা দেখলাম যে না আসলে টিউশন আমার যে কয়টা জরুরি সেই কয়টা তো আমার করতে হবে। সো এখন অনলাইনের যুগ, তোমার অফলাইন টিউশনের কথা আমি বলতেছি, এই জিনিসটা বললাম অফলাইন টিউশন, আমি অনলাইনে আসতেছি। অফলাইন টিউশন যতটুকু তুমি জরুরি, যতটুকু প্রয়োজন, তোমার কাছে মনে হইতেছে বাংলা পড়লে বেটার হয়, বা ইআইসিটি পড়লে বেটার হয়, বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়লে বেটার হয়, বা যে কোনো সাবজেক্ট পড়লে তোমার বেটার হয় অফলাইনে, যে সেই টিচারটা আসলেই ওয়ার্থ ইট, তার কাছে যে পড়াটা আসলেই ওয়ার্থ ইট, সময় নষ্ট হবে না এইখানে, তুমি সেক্ষেত্রে টিউশন করো, বাকি সব তুমি বাদ দিতে পারো। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম সেকেন্ডারি স্টুডেন্ট অফলাইন 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 করে চিল্লায়, বাট দিন শেষে অফলাইন টিউশনের ইফেকেসি রেশিওটা খুবই কম। 1 ঘন্টা তারা পড়াবে, হয়তো বা 45 মিনিট তারা ডেলিভারি দিবে, সেই 45 মিনিটের মধ্যে সর্বোচ্চ 30 মিনিট তোমার নেওয়ার মতো অ্যাবিলিটি আছে। ঠিক আছে, সো অফলাইন টিচার যাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু নিবা, এই একটা ডিসিশন আমি নিছিলাম। আমি তখন 7টা টিউশন থেকে আমি 3টা টিউশনে নিয়ে আসি। এখন আসো 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রাইভেট টিউটর। আমাদের সময় কোনো অনলাইন বেসমেন্ট ছিল না, আমি তোমার আবার বলতেছি, আমরা বললাম অনলাইন মানে জগতের সাথে রিলেটেড ছিলাম না বা পরিচিত ছিলাম না এইচএসসি লেভেলে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। করোনার সময় 20 সালে অ্যাডমিশন আমি যখন দিই, 20 ব্যাচ, আমি এইচএসসি 20 ব্যাচ, তখন আমরা অনলাইনের সাথে পরিচিত হই। তার আগে তোমার 10 মিনিট স্কুল ছিল, দিস অল আর অন্যরকম পাঠশালা ছিল, অল্প কিছু হাতে গোনা ভিডিও ইউটিউবে আমরা পেয়েছিলাম। তো এই যে প্রাইভেট টিউটরটা আমার ওই ক্ষেত্রে অনেক হেল্প করছে। আমি ম্যাথের জন্য প্রাইভেট টিউটর নিছিলাম, আমি ইংলিশের জন্য প্রাইভেট টিউটর নিছিলাম, আমার একটা দুর্বলতা ছিল হচ্ছে আইসিটি, সেখানে আমি নিছিলাম, মানে প্রাইভেট টিউটর নিছিলাম, এবং আমার হচ্ছে বায়োলজি জন্য নিছিলাম। যেহেতু আমার মাইন্ড সেট আপ আমি করে রাখছিলাম মেডিকেলে আসবো, আমি সেই মাইন্ড সেটের কথা আমি তোমাকে বলতেছি। তো এখন তুমি কি করো দেখো, ধরো তোমার অফলাইন টিচার কয়েকটা লাগতেছে, কয়েকটা তুমি বুঝতেছো যে এখানে পড়ে লাভ নাই, তাহলে তুমি সেটা অফলাইন থেকে বাদ দিয়ে দাও। তুমি সেখানে এখন প্রাইভেট টিউটর যাদের নেওয়ার অ্যাবিলিটি আছে, এখন সবাই তো আর ঢাকা চট্টগ্রাম বিভাগীয় শহরে থাকে না যে ভালো ভালো বুয়েট মেডিকেল, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেলের টিচার দিয়ে পড়াবে। সো এরকম তো আমি যেরকম জেলা শহর থেকে উঠে আসছি, আমার কাছে ফরিদপুর মেডিকেল আছে আর রাজেন্দ্র কলেজ আছে, ওইখানকার স্টুডেন্টও সেরকম ভালো না। বা আমার স্টিল মনে আছে আমি ফরিদপুর মেডিকেল বায়োলজির জন্য 4-5 জন ভাই বদলে শেষ পর্যন্ত রাসেল ভাইয়ের কাছে পড়ছিলাম। যাই হোক, তো এই যে প্রাইভেট টিউটরেরও বিষয় আছে, প্রাইভেট টিউটর তোমাকে ভালোভাবে গাইড করতে পারতেছি কিনা, ভালো অ্যাবিলিটি সম্পূর্ণ কিনা, তোমাকে ভালোভাবে বুঝাইতে পারতেছি কিনা, নাকি বুজুং বাজুং বুঝাই দিয়ে তোমার কাছ থেকে টাকা এবং সময় নষ্ট করে চলে যাচ্ছে, সেটারও একটা ফ্যাক্ট আছে। সো আমি এখানে সবচেয়ে মনে করি প্রাইভেট টিউটর কখন লাগবে সেটাও আমি আসতেছি, বাট আপাতত তুমি মনে রাখো তোমার প্রাইভেট টিউটর দরকার নেই, তুমি অনলাইন তোমার জন্য এনাফ। প্রাইভেট টিউটরের চাইতে হাজার 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 গুণে বেটার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। সো স্পেশালি ম্যাক্সিমাম স্টুডেন্টও তো 80-90% স্টুডেন্টও তো প্রাইভেট টিউটর অ্যাভেল করার মতো সক্ষমতা নাই, তাই না? তো তুমি কি করো, তোমার যে মেইন সাবজেক্টগুলো, মেইন উইকনেস আছে, যেরকম আমার ম্যাথে উইকনেস ছিল, তুমি ম্যাথের জন্য এনাফ তোমার রাকিব ভাই আছে, অভিদাদা আছে, তুমি তাদের প্লেলিস্ট ইউটিউব ফ্রি প্লেলিস্ট করে তুমি ফুল কাপাই দিয়ে আসতে পারবা ভাই। আর যদি মনে হয় যে না তোমার একটা কোর্সে থাকা প্রয়োজন রেগুলারিটি মেনটেন করার জন্য, গো ফর ইট। ইংলিশ 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 আইসিটি এবং আমার আসো বায়োলজি। এখন বায়োলজির কথাটা পরে আসছে, তাহলে বুঝতে পারছো 3টা ডিসিশন। 1 নম্বর আমি কলেজ বাদ দিয়েছিলাম, 2 নম্বর আমি টিউশন চেঞ্জ করছিলাম, অফলাইন অনেক টিউশন আমি বাদ দিয়েছি, আমার সময় বেঁচে গেছে, কলেজ বাদ দিয়েছি, ওইখানে আমার পড়ার অনেক সময় বললাম বেঁচে গেছে। এই জিনিসটা খেয়াল করো, আমি কোথায় ফোকাস করতেছি, সময় বাঁচানোর দিকে, কারণ আমি বুঝতেছি না যে আমি আসলে আমার বডি চলতেছে না, আমার মাইন্ড সেট আপ চলতেছে না, আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাইতেছি। তো আমার সময় প্রয়োজন নিজে পড়ার জন্য, আমি পড়তে চাইতেছি বাট পড়তে পারতেছি না সময়ের অভাবে। এখন আসো আমার সবচেয়ে ভালো এবং সবচেয়ে মোস্ট ইফেক্টিভ বোল্ড ডিসিশনের মধ্যে একটা ছিল সেকেন্ড ইয়ারে একদম প্রথমেই আমি চুজ করছি যে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাবো নাকি মেডিকেল লাইনে যাবো। আমি ফার্স্ট ইয়ারে অনেক দৌড়াইছি, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রতি দৌড়াইছি, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি, হ্যাঁ সব দিকে আমি যাব। কিন্তু আস্তে আস্তে আসলে তো একটা মানুষ ম্যাচিউরড হয় এবং বাস্তবতাটা রিয়েলিটিটা চেক খাইতে খাইতে সে বুঝে আসলে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। সো তো আইদার তুমি একদম সুপার এক্সট্রাঅর্ডিনারি ইনহিউম্যান মানে একজন পার্সন, তোমার দুইটা কখনোই দুই নৌকায় পা দিও না, যে কোনো একটায় যাও। তোমার অ্যাবিলিটি, তোমার শখ, তোমার প্যাশন, তোমার ইচ্ছা, তোমার মন মানসিকতা কোন দিকে চায়, কোন জিনিসটা তুমি ভালোবাসো অ্যাকচুয়ালি সেদিকে যাও, এবং তোমার একাডেমিক পারফরমেন্সের সাথে কোনটা যায় এটা তোমাকে বুঝতে হবে। সো আমি চুজ করছিলাম মেডিকেল। এখন যখন আমি মেডিকেল চুজ করি, আমাকে গাইড করার জন্যই অ্যাকচুয়ালি একজন মেডিকেলের ভাইয়া প্রয়োজন হয়েছিল।
দ্যাটস ওয়াই আমি বায়োলজির জন্য একজন ফরিদপুর মেডিকেল, আমার বাসা ফরিদপুর, সো ফরিদপুর মেডিকেল একজন ভাইয়াকে বাসায় আমি রাখছিলাম অ্যাজ এ পার্সোনাল টিউটর অর অ্যাজ এ গাইডলাইনার, অ্যাজ এ মেন্টর হিসেবে। ভাইয়া ডিড ভেরি ওয়েল। সো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, যাদের মেডিকেল টার্গেট করছো, তারা অবশ্যই অবশ্যই দুইটা কাজ করবা। এক নাম্বার কাজ হচ্ছে, সবার আগে তুমি ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল যেই অ্যাসপিরেন্টই হও না কেন, তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনবা। অনলাইনে কোশ্চেন ব্যাংক আছে সবচেয়ে ভালো। এখন তোমার ধরো যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, উদ্ভাসের উপরে কোনো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আজ পর্যন্ত বের হয় নাই, সামনেও বের হবে না। মেডিকেলের জন্য বলি উন্মেষ নাও বেস্ট, উন্মেষের কোশ্চেন ব্যাংকটা মাস্টার কোশ্চেন ব্যাংক বেস্ট, অথবা তুমি রেটিনার কোশ্চেন ব্যাংকও ফলো করতে পারো, সেটাও গুড, কোনোটাই ফেলে দেওয়া যাবে না। তো তুমি কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করো। আমি কি করতাম, প্রত্যেকটা অধ্যায় যখন পড়তাম, পড়ার শুরুর আগে একবার কোশ্চেন ব্যাংকটা দেখতাম যে আসলে এই অধ্যায় থেকে কোশ্চেন ব্যাংকে মেডিকেলে কি কি কোশ্চেন আসছে। সেম গোজ টু ইঞ্জিনিয়ারিং, যারা প্রিপারেশন নিবা, মানে মনস্থির করছো বা করবা, তুমি দেখো ওই অধ্যায় থেকে ইঞ্জিনিয়ারিং এর টাইপগুলা কি কি আসছে, কিভাবে প্রশ্ন করা হচ্ছে। এবং আমি যখন একটা অধ্যায় চ্যাপ্টার শেষ করতাম, আমি কোশ্চেন ব্যাংক দেখে সবগুলো কোশ্চেন বুঝে বুঝে সলভ করতাম। মেডিকেলে কোশ্চেন সলভ করছি, বা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করছি, ডেন্টালে কোশ্চেন সলভ করছি। আমার প্রধানত টার্গেট ছিল এই তিনটা। আদার্স কোনো ভার্সিটি কোশ্চেন এখন তোমার একেবারেই সলভ করার দরকার নেই। ওই জিএসটি মিএসটি এগ্রি মেগ্রি এখন কোনোভাবেই সলভ করার দরকার নাই। তোমার প্রধান যে দুইটা টার্গেট, সেদিকে তুমি ফোকাস রাখো। এখন যখন আমি এই কাজটা করছি না, যে আমি কোশ্চেন ব্যাংকটা আসলে খালি পড়ি না, আমি বললাম কি, প্রথমে আমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করছি, এবং আমার একজন মেন্টর ছিল, যার কারণে আমার প্রত্যেকটা বুক বললাম আমার দাগানো ছিল। এইটা আমাকে অনেক হেল্প করছে যে আমি বুঝতে পারছি কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা আনইম্পর্টেন্ট, কোনটা মুখস্থ করতে হবে, কোনটা খালি রিডিং দিলেই হবে, কোনটা সিকিউ এর জন্য, কোনটা এমসিকিউ এর জন্য। এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে, অ্যাডমিশন ফেজে মেডিকেলের দাগানো বইয়ের উপরে তার কিছু নাই, ওই যে দাগানো যেই পার্টগুলো ওইখান থেকেই প্রশ্ন আসছে। সো আমি মেডিকেলের প্যাটার্নটা অনেক ভালোভাবে ওই সেকেন্ড ইয়ার থাকতে বুঝে গেছিলাম। এখন আসো মাইন্ড সেট আপ। মাইন্ড সেট আপটা হচ্ছে লাস্ট বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি বললাম আমার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছি যে আমি কেন আমার ইয়ার ফাইনালে মাত্র আমার হায়েস্ট মার্ক হচ্ছে 55। কারণ কি, কারণ হচ্ছে আমি কি পড়ি নাই, আমিও পড়ছি। একজন যে 75-80 পাচ্ছে, সেও যাই টিচারের কাছে পড়ছে, আমিও সেই টিচারের কাছে পড়ছি। সেই যে বই পড়ছে, আমিও সেই বই পড়ছি। বাট দ্য ফ্যাক্ট সেটা হচ্ছে ও নিজে পড়ছে, আমি ধরো রাতের অন্ধকারে পড়তেছি, তুমি বললাম সেটা দেখতে পাইতেছো না। আমি দেখতেছি হ্যাঁ ও তো ওই টিচারের কাছে পড়তেছে, ওইভাবে পড়তেছে, ও ক্লাস করতেছে, ও কলেজ যেতেছে, তাই আমিও করি। আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট, তথাকথিত, কেউই অ্যাভারেজ না, তথাকথিত, তারা আমরা হচ্ছে অন্ধভাবে ফলো করি টপারদের, যে ও কি করতেছে। বাট না, ফ্যাক্ট ইজ নো। তোমার অ্যাবিলিটি, তোমার মুখস্থ করার অ্যাবিলিটি, তোমার বোঝার অ্যাবিলিটি বাকি 10 জনের চাইতে বেশিও হইতে পারে, কম হইতে পারে। তো তোমাকে তোমার লেভেলে থিঙ্ক করতে হবে। তো আমি দেখলাম যে আমি চাই, বা আমি পড়ছি, বা আমি চাই পড়তে, বাট দা কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করতে পারতেছি না। কারণ কি, কারণ আমি নিজেকে সময় দেই না। সো আমার টার্গেট ছিল আমি কতটা সময় অন্যান্য জায়গা থেকে কেড়ে নিয়ে আমি নিজেকে দিতে পারি। আমি চিন্তা করবো না এই যে কলেজ টিউশন গ্যাপ করার জন্য আমি অনেক সময় প্রায় 4-5 ঘন্টা এক্সট্রা পাইছি। আমি ফার্স্ট ইয়ারে নিজে পড়ছি সর্বোচ্চ 3 থেকে 5 ঘন্টা, আর সেকেন্ড ইয়ারে সেটা হয়ে গেছে 8 থেকে 10 ঘন্টা। কারণ কি, এই যে এক্সট্রা টাইমগুলো বাইটে গেছে, এই এক্সট্রা টাইমে আমি কি করছি, আমি নিজে প্র্যাকটিস করছি, যে আচ্ছা এই অঙ্কটা স্যার করাই দিয়েছেন, আমিও প্র্যাকটিস করছি, বাট না দেখে আমি কিভাবে করতে পারবো পরীক্ষার হলে চাপের মধ্যে। কিংবা এই জিনিসটা তো স্যার বুঝাই দিয়েছেন বায়োলজি, কিন্তু এটা তো আমাকে মুখস্থ করতে হবে। কিংবা ফিজিক্স এবং কেমিস্ট্রি যে হার্ড টপিকগুলো তুমি এখন অনলাইন দেখে নিজে বুঝে প্র্যাকটিস করতে হবে তোমাকে বেশি। সো পরীক্ষায় পারার উপর আমি বেশি ফোকাস করছিলাম, যে আমার এখন থেকে পারতে হবে। আমি যা করি না কেন আমার নিজের সময়টাকে বাড়াইয়ে নিজে প্র্যাকটিস করে পরীক্ষা আমার পারতে হবে। এই একটা মাইন্ড সেট আপ আমাকে অনেক দূর আগায় নিয়ে গেছিল। দ্যাটস ওয়াই পরবর্তীতে যখন আমার টেস্ট পরীক্ষা আসে, আমার সিলেবাস বললাম শেষ, আলহামদুলিল্লাহ। কিছু জায়গায় উইকনেস ছিল, সেটা স্বাভাবিক থাকবেই। সেই উইকনেসগুলো আমি কমপ্লিট করে টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারছিলাম।
অ্যান্ড দ্য থিং ইজ 2 নাম্বার মাইন্ড সেট আপ ছিল, সেটা হচ্ছে আমার যে কোনো মূল্যেই মেডিকেল লাগবে। এখন যেহেতু তুমি মেডিকেল টার্গেট করে ফেলাইছো, তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং টার্গেট করে ফেলাইছো, তাহলে টার্গেটটা সবচেয়ে বড় করো, বুয়েট অথবা ডিএমসি। তো আমি এক্সট্রা যে টাইমটা পাইছিলাম সেখানে বললাম ওই অ্যাডমিশনের জন্য প্রপারভাবে গাইডলাইন মেনটেন করে সংক্ষেপে, বেশি কিছু বলে আমি পড়তে যাই নাই, সংক্ষেপে আমি জাস্ট কোশ্চেন ব্যাংকগুলো ভালোভাবে ঘেটে ঘেটে সলভ করছি, বই দাগাইছি, চেষ্টা করছি বুঝতে যে বইয়ের কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটা আনইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে মেডিকেলে প্রশ্ন হয়, ডেন্টালে প্রশ্ন হয়, স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির 3টা টাইপের 3টা ক্যাটাগরি। তো বায়োলজিতে যেভাবে প্রশ্ন হয় কেমিস্ট্রিতে প্রশ্ন হবে না। কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি একরকম, এইচএসসি কেমিস্ট্রি একরকম, মেডিকেল কেমিস্ট্রি আর একরকম। সো মেডিকেল কেমিস্ট্রি বেশি থিওরিটিক্যাল, ফিজিক্সের বেলাও সেম। তবে আমি দেখছি যে ফিজিক্স পার্টটা মোটামুটি এইচএসসি লেভেল, এবং ভালো করে তুমি যদি ম্যাথমেটিক্স জিনিসটা পারো আর একটু তাত্ত্বিক পড়াশোনা পরবর্তীতে অ্যাডমিশন টাইমে করলেই হয়। কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি বেলায় সেটা না, তাত্ত্বিক অংশটা হিউজ, সেটা বেশি করে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে, বারবার সলভ করতে হবে, বারবার ভুলবা, বারবার প্র্যাকটিস করবা। এবং জিকে ইংলিশ, আমি জিকে পড়ি নাই, তবে আমি ইংলিশ প্রিপারেশনটা নিছিলাম। ইংলিশ প্রিপারেশনের জন্য আমি কি করছিলাম, আমি সিম্পলি কোশ্চেন ব্যাংকটা দেখে আমি আগের টাইপগুলো ধরছি, যে আমার এই টাইপ, ভাইয়া সাহায্য ছিল, ভাইয়া আমি বসে এই টাইপ থেকে মেডিকেলের কোশ্চেন আসতেছে। এরপর আমি কোশ্চেনের একটা ইংলিশের বই নিছি, আমি কিনছিলাম হচ্ছে ইংলিশ টিউটর। তুমি ইংলিশ টিউটর কিনতে পারো, তুমি মাস্টার বইটা কিনতে পারো বাই জাহাঙ্গীর আলম, তুমি অ্যাপেক্স বইটা কিনতে পারো। বোথ আর সেম, বাট আমার কাছে এটা তুলনামূলক ইজি লাগছে। ইভেন আমার কাছে জয়কলির বইও ছিল, আমার বইয়ের স্তূপ ছিল, কিন্তু আমি পরবর্তীতে সেকেন্ড ইয়ারে একটা বই ফলো করছি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা বই, ঠিক আছে। সো আমি ইংলিশ টিউটরটা ধরে ওই টপিকগুলো প্র্যাকটিস করার চেষ্টা করছি, আমি পারি বা না পারি আমি বোঝার চেষ্টা করছি, আচ্ছা এই টাইপের প্রশ্ন আসে, এই রুলস থেকে প্রশ্ন আসে, এভাবে প্রশ্ন আসে। এরপর আমি যতটুকু পারছি, 100% পারি নাই, নট ইভেন 60%। ধরো 100টা কোশ্চেন যদি তুমি আমাকে বলতা, আমি তখন হয়তো 50টা কোশ্চেন সলভ করতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করছি। এই চেষ্টাটা বলে আমি অ্যাডমিশন লাইফে আমাকে অনেক হেল্প করছে। সো দ্যাটস অল অ্যাবাউট এইচএসসি 27। যারা ভালোভাবে সেকেন্ড ইয়ারে কামব্যাক দিতে চাও, একটা দেখার মতো কামব্যাক, মানসিক শান্তির মতো কামব্যাক, এবং অ্যাকচুয়ালি যেটা তোমাকে এইচএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং অ্যাডমিশনে হেল্প করবে, এই 5টা ডিসিশন তোমাকে এখনই বোল্ড ভাবে নিতে হবে। এগেইনস্ট দ্য সিস্টেম, এগেইনস্ট লোকে কি বলবে, সামটাইমস এগেইনস্ট দ্য ফ্যামিলি, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, বেস্ট অফ লাক, টাটা।